আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। ফুটবল ফ্যাকের আজকের এই ভিডিওতে একটু ইউরো সম্পর্কে আলোচনা করছি। কোনো একটা নির্দিষ্ট দল সম্পর্কে আলোচনা না করে ওভারঅল কয়েকটা বিষয় একটু আলোকপাত করতে চাই। এবং প্রথমে যে বিষয়টা নিয়ে একেবারে স্পষ্টত বলতে চাই সেটা হচ্ছে, অনেকেই কিন্তু কমেন্ট বক্সে বারবার করে ইউরোর বিভিন্ন দলের স্কোয়াড সম্পর্কে জানতে চাচ্ছেন, তাদের ফাইনাল স্কোয়াড সম্পর্কে, শক্তিমত্তা সম্পর্কে ভিডিও দিতে বলছেন। এই জিনিসটা হয়তোবা ভুলে যাচ্ছেন যে ইউরোর পূর্ণাঙ্গ স্কোয়াড কিন্তু সকল দল ঘোষণা করেনি। এমন অনেক ক্ষেত্রে আমি দেখি এমন দল সম্পর্কে জানতে চাচ্ছেন, তারা কিন্তু এখন পর্যন্ত ফাইনাল স্কোয়াডটা ঘোষণা করেনি। প্রভিশনাল স্কোয়াড অথবা প্রাথমিক দল মাত্র ঘোষণা করা হয়েছে, যেখানে 30-33 জন এমনকি 40-50 জন প্লেয়ারও দেখা যাচ্ছে। এখনই ওই দলগুলো বা ওই দেশগুলো সম্পর্কে আলোচনাটা আমি করতে চাচ্ছি না, কারণ অনেক প্লেয়ার কিন্তু বাদ পড়বেন। তাই একটাবার অন্তত গুগলে একটা সার্চ দিয়ে দেখবেন যে দলটা সম্পর্কে আপনি জানতে চাচ্ছেন ফুটবল ফ্যাকে, সেই দলটা সম্পর্কে বিস্তারিত আলোচনা না করার পেছনে একটা বড় কারণ এটা হতে পারে যে এখনও পূর্ণাঙ্গ বা ফাইনাল স্কোয়াডটা ঘোষণা করা হয়নি। আচ্ছা, এরপর আমরা অন্য একটা টপিকে চলে যাই। ফেভারিট কোন দল বা কোন দেশ, সেটা নিয়ে অনেক আলোচনা চলছে এবং স্বাভাবিকভাবে যখনই ফেভারিট তত্ত্বটা আসে তখন এই মুহূর্তে শক্তিশালী স্কোয়াড বিবেচনা করে একটা গ্রুপিং করা হয়। তবে একই সঙ্গে এই জিনিসটা মাথায় রাখতে হয় যে ইউরো এমন একটা টুর্নামেন্ট যেখানে অনেক দেশের কিন্তু আসলে চান্সেস থাকে। এখানে আপনি শুধুমাত্র 1-2 দলকে ফেভারিট বানিয়ে একটা ভবিষ্যৎবাণী করে ফেললে সেটা আসলে খুব একটা বেশি লজিক্যাল কোনো কিছু হবে না। যদি ভবিষ্যৎবাণীটা মিলে যায় তখন আপনি সেটাকে হাইলাইট করবেন, না মিললে সে জিনিসটা অ্যাভয়েড করার চেষ্টা করবেন। আপনি যদি কোপা আমেরিকার সঙ্গে ইউরোর কম্পেয়ার করেন, একেবারে নির্দিষ্ট করে বলা যায় যে ইউরোতে অনেক দেশের সত্যিকার অর্থে ভালো করার সুযোগ থাকে। কোপা আমেরিকাতে যদিও এবার আর্জেন্টিনা, ব্রাজিল ছাড়াও উরুগুয়ে, কলম্বিয়ার মতো শক্তিশালী দল আছে, তারপরেও কোপা আমেরিকাতে আর্জেন্টিনা এবং ব্রাজিলকে কেন্দ্র করে সাম্প্রতিক বছরগুলোতে আমরা অনেক বেশি করে আলোচনা করছি। তবে ইউরো কিন্তু একেবারে ডিফারেন্ট একটা জায়গায় থাকে। ইউরোতে আপনি 2020-এর কথা চিন্তা করেন, সেবার অর্থাৎ 2021 সালে যে টুর্নামেন্ট হয়েছে সেবার ইতালি চ্যাম্পিয়ন হয়েছে। কে ভেবেছিল যে ইতালি, যারা কিনা বিশ্বকাপে কোয়ালিফাই করতে পারছে না অনেকগুলো বছর, তারা কিভাবে আসলে ইউরো জিতেছিল, কেউ আসলে কল্পনাও করতে পারেনি। আপনি যদি এর আগের ইউরোতেও চলে যান, সেবার পর্তুগাল, ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল ইউরো জিতেছিল 2016 সালে। সে সময়ও কিন্তু আসলে কেউ চিন্তা করেনি যে পর্তুগালের এ দলটা ইউরো জিতে যাবে। তাই সবসময় ইউরোতে আপনি যে দলটাকে অনেক বেশি হট ফেভারিট ভাবছেন, যে দলটাকে অনেক বেশি শক্তিশালী ভাবছেন, সে দলটাই যে একেবারে আপফ্রন্ট চ্যাম্পিয়ন হয়ে যাবে এমন জিনিসটা ভাবাটা এর আগের অনেক এক্সপিরিয়েন্সের সঙ্গে সাংঘর্ষিক, খুব একটা বেশি মেলে না। তারপরেও যদি শক্তিশালী একটা স্কোয়াডের কথা বলতে হয় তাহলে ফ্রান্সের কথা বলতে হবে। খুবই ব্যালেন্সড একটা স্কোয়াড ফ্রান্সের কাছে আছে। ইংল্যান্ডের কথা বলতে হবে, যদিও ইংল্যান্ডের ক্ষেত্রে লাকটা কখনো তাদের ফেভারে থাকে না, তবে ইংলিশদের কাছে সব দিক থেকে পরিপূর্ণ একটা স্কোয়াড থাকার কথা এবং ফাইনাল স্কোয়াডের ক্ষেত্রেও কিন্তু সে জিনিসটা অনেকটুকু স্পষ্ট হবে। জার্মানিকে তাদের স্বাগতিক দেশ হিসেবে ওই ক্রাইটেরিয়াতে ফেভারিট লিস্টে রাখতেই হবে। যদিও জার্মান ফুটবলে সত্যিকার অর্থে পুনঃজাগরণের মঞ্চ এটা কিনা সেটা নিয়ে অনেকে ডাউট করতে পারেন, তবে জার্মানির কাছে একটা ভালো স্কোয়াড আছে। অনেকেই বর্তমানে উয়েফা নেশনস লিগ জয়ী দলটা স্পেনের কথা চিন্তা করতে পারেন, তবে স্পেনের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবেন, গ্রুপ বিতে স্পেন, ক্রোয়েশিয়া এবং ইতালির সঙ্গে কিন্তু আছে। যদিও প্রতিটা গ্রুপের গ্রুপ চ্যাম্পিয়ন এবং রানার আপের পাশাপাশি চারটা দল কিন্তু গ্রুপ পর্বে তৃতীয় হওয়ার পরও পরবর্তী রাউন্ডে যেতে পারবে, যেহেতু রাউন্ড অফ 16 পরবর্তী রাউন্ডটা, তারপরে স্পেনের জন্য শুরুতে কিন্তু চ্যালেঞ্জ থাকছে। পর্তুগালের কাছে এমন একটা স্কোয়াড আছে যে স্কোয়াডটাকে একেবারে নিউট্রালে যদি আপনি দেখেন তাহলে সম্ভাবনাময় একটা স্কোয়াড বলে মনে হয়। এর আগে 2016-তে পর্তুগাল যে স্কোয়াডটা নিয়ে ইউরো জিতেছিল সেটার সঙ্গে কম্পেয়ার করলে অনেকে কিন্তু এই স্কোয়াডটাকে আরও বেটার বলতেই পারেন। বেশ কয়েকটা দলের কথা বলি, যেমন বেলজিয়াম, নেদারল্যান্ডস, এরা এমন টাইপের দল এবং এদের সঙ্গে আপনি যদি ইতালিকে একই ব্র্যাকেটে রাখেন, এই দলগুলো সবসময় কিন্তু আনপ্রেডিক্টেবল, যে কোনো টুর্নামেন্টে হুট করে তারা ভালো খেলতে পারে। এর পাশাপাশি অস্ট্রিয়ার মতো একটা দলের দিকে অনেকে নজর রাখবেন, ক্রোয়েশিয়ার মতো দলের দিকে নজর রাখবেন, ডেনমার্কও কিন্তু তাদের সময়টাতে ভালো একটা প্রজন্ম তৈরি করতে পেরেছে। মোদ্দা কথা হচ্ছে এটা, আপনি ফেভারিট লিস্টে 2, 3 বা 4টা দল রাখতে পারেন, তবে ইউরোর সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা হচ্ছে এখানে অনেকগুলো দলের, এমনকি 8-10টা দলকে নিয়েও কিন্তু ফ্যানেরা স্বপ্ন দেখেন এবং এটার পেছনে অনেক বড় রকমের লজিক আছে। ইউরোপিয়ান ফুটবল একটু বেশি কম্পিটিটিভ, এটা লাতিন আমেরিকান ফুটবলের মতো 1, 2 কিংবা 3টা দল কেন্দ্রিক না, এবং এটার জন্য আসলে যখনই ফেভারিটদেরকে নিয়ে আলোচনা করছি এটাকে একেবারে ফাইনাল একটা আপডেট হিসেবে ধরে নেবেন না। এর আগের আসরগুলোর মতো এবারের ইউরোতে আমরা অনেক ভিন্ন কিছু দেখতেই পারি।